কেমন আছেন বন্ধুগণ? আপনারা শোভন চট্টোপাধ্যায় নিয়ে খুব আলোচনা করছেন। শোভন চট্টোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি কলকাতার মেয়র ছিলেন দীর্ঘদিন, 40 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এখন ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন ভারতীয় জনতা পার্টিতেই রয়েছেন। কিন্তু তাকে নিয়ে জল্পনা শেষ হচ্ছে না। তিনি মাঝে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। বিজেপির শীর্ষ নেতারা তার বাড়িতে রাত দুপুরে হাজির হন, গোপন বৈঠক হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। অনেকেই বলেন যে তিনি কোথায় আছেন, আদৌ বিজেপিতে রয়েছেন নাকি তৃণমূলে পা দেওয়ার জন্য তৈরি হয়েছেন। আমি বলছি শোভন চট্টোপাধ্যায় বিজেপিতেই আছেন। কিন্তু কিভাবে আছেন, কেন আছেন, কতদিন থাকবেন, কি তার লক্ষ্য, এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর একটা আপনাদের রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই করে ফেলেছেন শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে রয়েছেন, 100% রয়েছেন। কিন্তু প্রশ্ন, উনি কেন বিজেপিতে রয়েছেন? গত এক বছরে, অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন 2019 সালের 14ই আগস্ট শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে এসেছিলেন। গত এক বছরে শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কার্যক্রম কী ছিল বিজেপিতে? রাজ্য বিজেপিতে উনি কী কন্ট্রিবিউট করেছেন বা কী দিয়েছেন, বা রাজ্য বিজেপির থেকে উনি কী পেয়েছেন? এই প্রশ্ন সবথেকে বড় প্রশ্ন। অনেকে বলছেন শোভন চট্টোপাধ্যায় তার পুরনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রয়েছেন। এখানেও প্রশ্ন, যদি তৃণমূল কংগ্রেসে তিনি ফিরে যেতে চান, তাহলে সেই দল ছেড়ে এত সুদীর্ঘ একটি রাজনৈতিক ক্যারিয়ারের পালাবদল ঘটিয়ে কেন গেরুয়া শিবিরে এসেছিলেন? এই প্রশ্নই বারবার উঠে এসছে। শোভন চট্টোপাধ্যায়ের 40 বছরের বেশি রাজনৈতিক ক্যারিয়ার। আমার খুব খেয়াল পড়ছে যখন শোভনবাবু বিজেপিতে যোগদান করে ফেলেছেন অলরেডি, দিল্লিতে, কলকাতায় এলেন এবং 6 নম্বর মুরলীধর সেন লেনে তার একটা সাড়ম্বর ব্যবস্থা হলো তাকে স্বাগত জানাবার। সেদিন প্রেস কনফারেন্সে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে সুদীর্ঘ 40 বছরের রাজনৈতিক ইতিহাস রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের, দল তার থেকে অনেক কিছু পাবে। কিন্তু আদৌ কি বিজেপি শোভন চট্টোপাধ্যায়ের থেকে কিছু পেয়েছেন বা ভবিষ্যতেও কি কিছু পাওয়ার চেষ্টা করছে? সে বিষয়ে একটা আবঝা পর্দা রয়েছে। আমি একবার বিজেপি নেতা এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে জিজ্ঞাসা করেছিলাম সমস্যাটা কি বলুন তো। সায়ন্তনবাবু আমাকে বলেছিলেন যে আমরা যা আশা করেছিলাম সেটা হয়তো শোভনবাবুর থেকে পাইনি, বা শোভনবাবু যা আশা করেছিলেন সেটা হয়তো আমাদের থেকে পাননি। মাঝখানে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে গিয়েছে। তো সে বেশ অনেক দিন আগের কথা হলো, কিন্তু এতদিনেও কি গ্যাপটা ফুলফিল করা গেল না? গত এক বছরের মধ্যে একজন চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্বর সেরকম কোনো রাজনৈতিক কার্যক্রমই নেই। উনি বিজেপিতে আছেন, কিন্তু কেন আছেন উনি নিজেও জানেন না। এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গিয়েছে যেখানে উনি একটা উষ্মা প্রকাশ করেছেন। উনি বলেছেন রাজ্য বিজেপির কিছু কিছু কাজে উনি হয়তো সন্তুষ্ট নন, মিডিয়াতে বলেছেন। তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। হ্যাঁ, আমি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি কিছু আলোচনায় আসব, তার আগে শোভনবাবুকে নিয়ে আলোচনা করছি। কিন্তু এত সব কিছুর পরেও কেন বিষয়টা সলভ করা গেল না? বারবার তার বাড়িতে শীর্ষ নেতৃত্ব গিয়েছে এবং আলোচনা হয়েছে, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। কিন্তু বিজেপি কি পাচ্ছে শোভনবাবুর থেকে? কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে শোভনবাবুকে ফ্রন্ট লাইনে দেখা যায় না। আমি জানি না আপনি ব্যাক প্রসেসে থাকেন কিনা, সেটা আমি খবর পাইনি বা দেখি না, বা যতদূর জানি থাকেন না। কিন্তু সামনের সারিতে তো উনি থাকেন না, সেটা আমরা চোখে দেখতে পাই না। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখি না। অনেক বড় বড় জনসভায় শোভন চট্টোপাধ্যায় গড়হাজির,
শোনা যায় তাকে আমন্ত্রণ করা হয়নি, আমন্ত্রণ করা হলেও ঠিক মতো আমন্ত্রণ করা হয়নি, বা তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়নি বলে কোনো সমস্যা তৈরি হয়েছে। তো এত সব কিছুর পরেও শোভন চট্টোপাধ্যায় অ্যাজ এ লিডার তাকে আমরা গত 1 বছর ধরে পাইনি। গত 1 বছরের বেশ কিছু আগে থেকেই পাইনি, কিন্তু সেটা তো একটা অন্য রাজনৈতিক দল ছিল, তৃণমূল কংগ্রেস। কিন্তু এখন যে রাজনৈতিক দলে উনি আছেন, সেই রাজনৈতিক দলের সামনের সারির নেতা হতে আমরা তাকে দেখিনি, কিন্তু তার জন্যই কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। এত সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম শুরুর দিন থেকে উনি রয়েছেন, তৃণমূল কংগ্রেসের শুরুর দিন থেকে রয়েছেন। কি হয়েছিল উনি তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন আপনারা অনেকেই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। তাই হোক, উনি যখন কোনো দল পরিবর্তন করেছেন, কোনো দলে যখন এসছেন, তখন তার যে ভূমিকা, সেই ভূমিকাটা নিয়ে কিন্তু অনেকেই উদ্গ্রীব ছিল। উনি কী ভূমিকা নেবেন? উনি কি সরাসরি তৃণমূল নেত্রীকে কঠোর ভাষায় সমালোচনা করবেন? না, শোভনবাবু করেননি। ঠারে ঠোরে প্রথমের দিকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু করেননি। বেশ অনেক দিন ধরেই তার মোবাইলে আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে, এই রিংটোন বেজে গিয়েছে। উনি কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন দল হিসেবে, কড়া ভাষায় করেছেন কিনা জানি না, কিন্তু করার চেষ্টা করেছেন। উনি বলেছেন বা বলেছিলেন যখন উনি বিজেপিতে এসছেন, যে তার তৃণমূল কংগ্রেসে আসার মূল কারণটাই হলো যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যে সর্বাত্মক ভোট লুট চালিয়েছে, সেটার প্রতিবাদ করতেই উনি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, এবং মানুষ ভোট দিতে পারেনি, এটা একটা মূল কারণ হিসেবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। প্লট ঠিকই ছিল, একদম ঠিক প্লট। মানুষ, অন্তত বিজেপির জনতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রহণ করতে তৈরি ছিলেন, এক্সাইটেড ছিলেন। বেহালার মানুষ, দক্ষিণ 24 পরগনার মানুষও রেডি ছিলেন, এবং দক্ষিণ 24 পরগনা যারা শোভন অনুরাগী হিসেবে পরিচিত, তারাও তৈরি ছিলেন মন থেকে। কিন্তু কোথাও না কোথাও একে একে দুই হলো না, এক সূত্রে গাঁথা গেল না শোভন চট্টোপাধ্যায় এবং বিজেপিকে। আদর্শগত কারণ তো নিশ্চয়ই নয়, তাহলে উনি আসতেন না এখানে। এবং দু একটি এরকম সভা বা সেমিনার যেখানে আমরা দেখেছি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে, সুতরাং সেরকম আদর্শগত কারণ যে খুব বেশি রয়েছে বলে আমার মনে হয় না। অনেকে বলেছেন যে বৈশাখী মোড়ে এসে শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে। সেটা কথার কথা হলো। আমার মনে হয় না এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার ঘনিষ্ঠ বন্ধুর সমস্ত কিছু কথা মেনে চলেন। তার নিজেরও কিছু মতামত রয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। অনেকে বলেন যে তার ঘনিষ্ঠ বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায় যা বলেন উনি নাকি তাই করেন, কিন্তু আমি এটা সাংবাদিক হিসেবে বিশ্বাস করি না। বেশ কিছুদিন আমি শোভনবাবুকে দেখেছি, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে, মনে হয়নি আমার সেটা কখনো। কারণ এত সুদীর্ঘ একটা রাজনৈতিক জীবন, তার নিজস্ব ব্যক্তিগত কিছু ধ্যান ধারণা থাকবেই, এবং এটাও তো অস্বীকার করা যায় না যে খারাপ সময় তার বন্ধু হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাকে সব রকম সাহায্য করার চেষ্টা করেছে। উনি সেটা নিজে মুখে বলেছেন, ওনার কথা আমরা বিশ্বাস করি। কিন্তু বিষয়টা কোথাও না কোথাও আটকে গিয়েছে। আজকে সবথেকে বড় প্রশ্ন যে গত 1 বছর বিজেপিকে শোভন চট্টোপাধ্যায় কী দিলেন, বিজেপি তার থেকে কী পেল? যদি কিছু নাই পেয়ে থাকে তাহলে অরবিন্দ মেনন কেন বারবার যান শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে? কী বোঝাতে যান? বিজেপি তার থেকে কী চাইছে এক্স্যাক্টলি? তার অভিজ্ঞতা শেয়ার করতে চাইছে? তাকে কি কোনো বড় পদে প্রজেক্ট করার কথা ভাবা হচ্ছে? রাজ্য বিজেপি যে মুখ্যমন্ত্রী পদে এক্ষুনি কাউকে ভাবছেন না, সেটা তো কৈলাস বিজয়বর্গী পরিষ্কার করে দিয়েছেন। উনি বলেছেন যে এখানে মোদিজির মুখই মুখ, এবং নরেন্দ্র মোদির মুখ দেখেই আমরা ভোট করব এখানে। কিন্তু মাঝে শোনা গিয়েছিল যে শোভন চট্টোপাধ্যায়কে মেয়র পদের জন্য ভাবছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাকি স্বয়ং শোভন চট্টোপাধ্যায়কে কলকাতা পুরসভার নির্বাচনের মুখ হিসেবে দেখতে চায়।
কিন্তু সেটা আলটিমেটলি হয়নি, কারণ ভোটটাই হয়নি। যে পুরো নির্বাচনগুলো আপাতত হচ্ছে না সেটা দেখতে পাচ্ছেন। বিভিন্ন পুরসভায় যারা প্রশাসক আছে তারা চলে এসছে, রাজনৈতিক দলের কর্মীরাই প্রশাসক। সুতরাং সেদিক থেকে দেখতে হলে ভোট হওয়ার এক্ষুনি তো সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। এবং কোভিড পরিস্থিতিতে সেক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার পরবর্তী মেয়র হিসেবে প্রজেক্ট করে ভোটে লড়ার বিষয়টা এখন বিষবাও জলে। কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে সব কিছু সাজিয়ে রাখতে চাইছে বিজেপি। সেখানে শোভন চট্টোপাধ্যায়ের ভূমিকা কি হবে সেটাই সংবাদ মাধ্যমে আমার সহকর্মী বন্ধুরা লিখছেন, শোভন চট্টোপাধ্যায়ের মূল সমস্যা হলো পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোর। পিকে চান না, তাই শোভন চট্টোপাধ্যায় মন থেকে চেয়েও তৃণমূল কংগ্রেসে ফিরতে পারছেন না। আবার অনেকে লিখছেন যে বিজেপি যদি ছাড়েন শোভনের কপালে যথেষ্ট দুঃখ আছে, তার কারণ হচ্ছে যে তার পিছনে এজেন্সি পড়ে যাবে। বিভিন্ন বড় বড় মামলায় এজেন্সি তার পিছনে পড়ে যেতে পারে। এই পিকে প্রসঙ্গে আমার একটা কথা আছে। পিকে চাইছেন না, তাই শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে পৌঁছতে পারছেন না, মানে পুনরায় তৃণমূলে পৌঁছতে পারছেন না। এই কথাটাতে আমার একটু আপত্তি আছে। আমার ধারণা তৃণমূল কংগ্রেস পিকে চালায় না। আমার ধারণা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় চালায়, আজকের দিনেও ঠিক এই সময়েও, এবং আগামী যতদিন উনি পৃথিবীতে থাকবেন চালাবেন। সুতরাং শোভন চট্টোপাধ্যায়ের মতো একজন নেতা, যিনি তার সঙ্গে শুরুর দিন থেকে রয়েছেন, তার কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়েছেন। আপনাদের মনে থাকবে যে বিধানসভায় কি ঘটেছিল, শোভন চট্টোপাধ্যায়কে কী ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় তিরস্কার করেছিলেন, তারপর শোভন চট্টোপাধ্যায় দল ছাড়েন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে শোভনকে আবার ফিরিয়ে নেওয়া হবে, তাহলে এখানে প্রশান্ত কিশোর কোনো ম্যাটার করে না। হ্যাঁ, প্রশান্ত কিশোর অনেক কিছুই দেখছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে থাকলে প্রশান্ত কিশোর তার জন্য দরজা বন্ধ করে দেবে। এই দিন এখনও আসেনি বলে আমার সেটা মনে হয়। আর এজেন্সির বিষয়টা অনেকটাই সত্যি। তার কারণ হচ্ছে যদি উনি বিজেপি ত্যাগ করেন, তাহলে এজেন্সির কাছে একটা রাস্তা তো খুলবেই ওনাকে বিভিন্ন রকমভাবে ওনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। যাক, এনিওয়েজ, শোভন চট্টোপাধ্যায়ের আলোচনা তো ভবিষ্যতেও হবে, কিন্তু যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নটা দিয়েই শেষ করতে চাইব। গত 1 বছর শোভন চট্টোপাধ্যায় কী করলেন, বিজেপিকে উনি কী দিলেন, বিজেপি থেকে উনি কী পেলেন? যদি উনি তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে চান, তাহলে কেন চান? সেদিন কেন উনি ছেড়ে এসেছিলেন? আর 1 বছরের মধ্যে এমন কি হলো? একবার উনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই 1 বছরের মধ্যে, কিন্তু 1 বছরের মধ্যে এমন কি হলো যে উনি বিজেপি ছেড়ে আবার পুরনো দলে ফিরে যেতে চান? যে কারণে উনি ছেড়ে এসেছিলেন সেই কারণগুলো কি সর্ট আউট হয়ে গেছে? বিভিন্ন কারণ থাকতে পারে। তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিষয়টা থাকতে পারে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কি বিজেপি নিজের দলে তার প্রাপ্য যোগ্য সম্মান দিয়ে কোনো পদ দিয়ে নেবে, সেই সব বিষয়গুলো থাকতে পারে। সেই সব বিষয়গুলো এখনও ডেডলক রয়েছে আর কি। শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তার বিষয়টাও একটি বিষয়। এইসব প্রতিশ্রুতি বিজেপি শোভন চট্টোপাধ্যায়কে কি বলেছে সেটা এখনও পরিষ্কার নয়। তো এত সব কিছু ব্যাপার রয়েছে। তৃণমূলে যদি উনি ফিরে যেতে চাইতেন, তাহলে আমার যেটা মনে হয় যে পিকে কোনো সমস্যা নয়। আপাতত আজকে এই দিনে শোভন চট্টোপাধ্যায় বিজেপিতেই রয়েছেন, এবং যতদূর মনে হচ্ছে উনি কোনো দায়িত্ব পাবেন এবং বিধানসভা নির্বাচনে ওনাকে কাজে লাগাবে বিজেপি, এটাই আমার মনে হয়। আপনারা যারা এখনও আমার
চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন ইতিমধ্যেই অনেক ধন্যবাদ আগেই জানিয়েছি। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে @দেবময় ঘোষ, DEBAMOYGHOSH, স্মল লেটার একসঙ্গে নিচে দেখবেন এখানে যাচ্ছে। আর সব কিছুর পরেও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকাটাই ইম্পর্টেন্ট। আর খবরের আলোচনা নিয়ে তো আমরা হাজির হয়েই যাই।